2/3 বেশি আসন জিতে ক্ষমতার দুয়ারে বিএনপি। ঢাকা বগুড়ার দুটি আসনেই তারেক রহমানের জয়। জিতেছেন জামাতের আমির ডাক্তার শফিক, হেরে গেছেন গোলাম পরওয়ার, হামিদুর রহমান আজাদ, শিশির মনির সহ জামাতের হেভিওয়েটরা। এনসিপির হান্নান মাসুদ, হাসনাত আক্তারের জয়। বিপুল ভোটে জিতলেন আলোচিত স্বতন্ত্র প্রার্থী রুমিন ফারহানা। দেখছিলেন ক্রাউন সিমেন্ট সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে এখন পর্যন্ত প্রাপ্ত ফলাফলে 2 শতাধিক আসনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতায় বিএনপি। ঢাকা ও বগুড়ার দুটি আসনেই জিতেছেন দলের চেয়ারম্যান তারেক রহমান। বিজয় উদযাপন না করে আজ বাদ জুমা দোয়া অনুষ্ঠান করবে বিএনপি। এদিকে ঢাকা 15 আসনে জয়ী হয়েছেন জামাতের আমির ডাক্তার শফিকুর রহমান। বিভিন্ন আসনে হেরে গেছেন গোলাম পরওয়ার, হামিদুর রহমান আজাদ, শিশির মনির সহ জামাতের হেভিওয়েট প্রার্থীরা। তবে বিজয়ীর তালিকায় আছেন দলটির নতুন অনেক প্রার্থী। জিতেছেন স্বতন্ত্র প্রার্থী রুমিন ফারহানা ও এনসিপির হান্নান মাসুদ, হাসনাত আবদুল্লাহ, আক্তার হোসেন। আরও জানাচ্ছেন সিরাজুম মনির শুভ। বৃহস্পতিবার দিনভর ভোট গ্রহণ শেষে সামান্য বিরতি দিয়ে শুরু হয় গণনা। রাত 9টার পর দেশের বিভিন্ন স্থান থেকে একে একে আসতে থাকে ফলাফল। ভোট গণনায় এখন পর্যন্ত বেশিরভাগ আসনেই বিজয়ী বিএনপি। ঢাকা ও বগুড়ার 2 আসনেই জয় পেয়েছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। ঠাকুরগাঁও 4 আসনে জয়ী হয়েছেন মির্জা ফখরুল। ঢাকা 6 আসনে জয় পেয়েছেন ইশরাক হোসেন। ঢাকা 8-এ জয়ী বিএনপির মির্জা আব্বাস। ঢাকা 2 আসনে জয় হয়েছে আমানুল্লাহ আমানের। ঢাকা 13 আসনের জামায়াতে ইসলামী সমর্থিত 11 দলীয় ঐক্যের প্রার্থী মাওলানা মামুনুল হককে হারিয়ে জয়ী হয়েছেন বিএনপির ববি হাজ্জাজ। পঞ্চগড় 1 আসনে বিএনপির নওশাদ জমির ও পঞ্চগড় 2 আসনে ফরহাদ হোসেন বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। খুলনা 5 আসনে হেরে গেছেন জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পারোয়ার। কক্সবাজার 2 আসন থেকে হেরেছেন হামিদুর রহমান আজাদ। আর সুনামগঞ্জ 2 আসনে হার হয়েছে জামায়াতের আরেক হেভিওয়েট প্রার্থী শিশির মনিরের। সিলেট 4 আসনে বিএনপির আরিফুল হক চৌধুরী বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। চট্টগ্রাম 1 আসনে বিজয়ী হয়েছেন বিএনপির নুরুল আমিন। চট্টগ্রাম 2 আসনে জিতেছেন সরওয়ার আলমগীর। চট্টগ্রাম 3 আসনে বিএনপির মোস্তফা কামাল পাশা জয় পেয়েছেন। চট্টগ্রাম 4 আসনে মোহাম্মদ আসলাম চৌধুরী। চট্টগ্রাম 7 আসনে জয়ী বিএনপির হুমাম কাদের চৌধুরী। আর চট্টগ্রাম 11 আসনে বিএনপির আমির খসরু মাহমুদ চৌধুরী জয়ী হয়েছেন। এছাড়াও কক্সবাজার 1 আসনে জয়ী হয়েছেন বিএনপির সালাউদ্দিন আহমদ। কক্সবাজার 2 আসনে জিতেছেন বিএনপির মাহফুজুল্লাহ ফরিদ। কক্সবাজার 3 আসনে বিএনপির লুৎফর রহমান কাজল জয়ী হয়েছেন। কুমিল্লা 1 আসনে ডক্টর খন্দকার মোশাররফ হোসেন। মৌলভীবাজার 1 আসনে জিতেছেন বিএনপির নাসিরউদ্দিন আহমেদ মিঠু। নরসিংদী 1 আসন থেকে বিপুল ভোটের ব্যবধানে নির্বাচিত হয়েছেন বিএনপির যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন। নরসিংদী 2 আসনে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন বিএনপির আব্দুল মঈন খান। নরসিংদী 4 আসনে বিএনপির সর্দার সাখাওয়াত বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। নেত্রকোনা 4 আসনে বিএনপির মোহাম্মদ লুৎফুজ্জামান বাবর বিপুল ভোটে বিজয়ী হয়েছেন। ব্রাহ্মণবাড়িয়া 6 আসনে বিএনপি সমর্থিত প্রার্থী গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়ক জোনায়েদ সাকি জয়ী। লক্ষ্মীপুর 3 আসনে বিজয়ী বিএনপির শহীদউদ্দিন চৌধুরী অ্যানি। ব্রাহ্মণবাড়িয়া 2 আসনে স্বতন্ত্র প্রার্থী রুমিন ফারহানা বড় ব্যবধানে বিজয়ী হয়েছেন। যশোর 5 আসনে জামায়াতে ইসলামীর অ্যাডভোকেট গাজী এনামুল হক। যশোর 6 আসনে জামায়াতে ইসলামীর মুক্তার আলী। রংপুর 1 আসনে জামায়াতে ইসলামীর রায়হান সিরাজি বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। কুমিল্লা 4 আসনে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন এনসিপির প্রার্থী হাসনাত আবদুল্লাহ। সিরাজুম মনির শুভ, বাংলা ভিশন, নিউজ ডেস্ক। দেশের ইতিহাসে প্রথমবারের মতো এই নির্বাচনের সঙ্গে অনুষ্ঠিত হয়েছে গণভোটও। বৃহস্পতিবার সকাল থেকে বিকাল পর্যন্ত ভোট গ্রহণ শেষে শুক্রবার ভোর নাগাদ ঢাকা মহানগরীর 13টি আসনের বেসরকারি ফলাফল ঘোষণা করা হয়। মেজবা রহমানের আরেকটি রিপোর্ট। বৃহস্পতিবার সকাল 7:30 থেকে বিকাল 4:30 পর্যন্ত একটানা ভোট চলে দেশে 299টি আসনে। এবারে নির্বাচনের বিশেষ আকর্ষণ ছিল গণভোট। এদিকে ভোট গ্রহণ শেষে গণনা সম্পন্ন করে রাজধানীর 13টি আসনের বেসরকারি ফলাফল ঘোষণা করেন রিটার্নিং কর্মকর্তা শরাফুদ্দিন আহমেদ চৌধুরী। বৃহস্পতিবার রাত থেকে আংশিক ঘোষণা দেন ঢাকার বিভিন্ন আসনের ফলাফল। পরে মধ্যরাত থেকে রাজধানীর সংশ্লিষ্ট আসনসমূহের প্রাপ্ত ফলাফলের ভিত্তিতে বেসরকারিভাবে নির্বাচিত প্রার্থীদের নাম ঘোষণা করেন তিনি। ইশরাক হোসেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল, ধানের শীষ প্রতীকে ৭৮,৮৫০। মোহাম্মদ আক্তার হোসেন, বাংলাদেশ মুসলিম লীগ, হারিকেন প্রতীকে 245। মোহাম্মদ আব্দুল মান্নান, বাংলাদেশ জামায়াত ইসলামী, দাঁড়িপাল্লা প্রতীকে ৫৫,৬৯৭।
মোহাম্মদ ইউনুস আলী আকন্দ, বাংলাদেশ কংগ্রেস ডাব প্রতীকে 319, মোহাম্মদ ফখরুল ইসলাম, গণ অধিকার পরিষদ ট্রাক প্রতীকে 138। এই আসনে সর্বোচ্চ ভোট পেয়েছেন ইশরাক হোসেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল ধানের শীষ প্রতীকে ৭৮,৮৫০, নিকটতম প্রতিদ্বন্দ্বী মোহাম্মদ আব্দুল মান্নান, বাংলাদেশ জামায়াত ইসলামী দাঁড়িপাল্লা প্রতীকে ৫৫,৬৯৭। এ সময় রাজধানীর ১৩টি আসনের ফলাফলের সঙ্গে প্রকাশ করেন প্রাপ্ত গণভোটের ফলাফলও। গণভোটে হা ভোটের পক্ষে ভোট পড়েছে ৯৩,৮৯৯ এবং নায়ের পক্ষে ভোট পড়েছে ৪০,৭০১। ১৭৮ ঢাকা ৫। এই আসনে হায়ের পক্ষে ভোট পড়েছে ১,৪৯,৯০৬টি, নায়ের পক্ষে ভোট পড়েছে ৪৫,০৭৯টি। দেশের ইতিহাসে প্রথমবার পোস্টাল ভোট অনুষ্ঠিত হয় প্রবাসী ভোটারদের মধ্যে ছিল বাড়তি আগ্রহ, যোগ করে বাড়তি উদ্দীপনাও। ৯৩। মেজবা রহমান, বাংলাভিশন, ঢাকা। ২৩,৬৭৬ ভোটের ব্যবধানে বিজয়ী হয়েছেন ঢাকা ৬ আসনের বিএনপির প্রার্থী ইশরাক হোসেন। ফলাফল পেয়ে বিজয় উল্লাসে মেতে ওঠেন নেতাকর্মীরা। রিপোর্ট নিয়াজ মাকতুম। সহযোদ্ধাদের সাথে নিয়ে শান্ত মেজাজে দেখছিলেন বিভিন্ন কেন্দ্রের ফল। ঢাকা ৬ আসনের ১০০ কেন্দ্রের মধ্যে ৯৯টির ফল পেয়ে উল্লাসে ফেটে পড়েন নেতাকর্মীরা। চেয়ার থেকে তুলে নেন ইশরাক হোসেনকে, সাথে ছিলেন তার ভাই ইশফাক হোসেন ও মাসরুর হোসেন। বেশ কিছু সময় নেতাকে ঘিরে বিজয় উদযাপন করেন কর্মীরা, ফুল ছিটিয়ে জানান অভিনন্দন। কার্যালয় ছেড়ে তাদের সঙ্গে নিয়ে সড়কে নামেন ইশরাক হোসেন। এ সময় ইশরাক হোসেন অভিযোগ করেন জামাত এনসিপির প্রতি সরকার পক্ষপাতিত্ব করেছে। ফলাফল কারচুপি হয়েছে কিনা তা গভীরভাবে পর্যবেক্ষণ করার কথাও বলেন তিনি। সারা বাংলাদেশে যে ধানের শীষের যে জোয়ার উঠেছে, সেই জোয়ারে বর্তমান সরকার, জামাত, এনসিপি সবাই মিলেও কারচুপি করে আমাদেরকে ঠেকায় রাখতে পারে নাই। আগামী দিনেও পারবি না ইনশাল্লাহ। আমরা ফলাফল পর্যালোচনা করব, কোথায় কোথায় কারচুপি হয়েছে, কিভাবে হয়েছে, বা কোথাও ইঞ্জিনিয়ারিং হয়েছে কিনা। যদি হয়ে থাকে সেটা যাতে ভবিষ্যতে না হয়, আর যদি না হয়ে থাকে তাহলে তো আলহামদুলিল্লাহ। এলাকার সমস্যা সমাধানে সুখে দুঃখে সবার পাশে থাকার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেন ইশরাক হোসেন। আমি শুরু থেকে বলে আসছি, আমাদের এই অঞ্চলের সবচেয়ে বড় সমস্যা গ্যাসের সংকট, তীব্র গ্যাসের সংকট। এটাকে আমি অন্তত আমাদের এই এলাকায় ১ নম্বর প্রায়োরিটিতে রেখেছি। দ্রুততম সময়ে গ্যাসের সংকট এবং ওভারঅল আমাদের যে জ্বালানি সংকট রয়েছে দেশে, সেটিকে নিরসনের জন্য আমরা কাজ করব। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ২৩,৬৭৬ ভোটের ব্যবধানে জয়লাভ করেছেন ঢাকা ৬ আসনের প্রার্থী ইশরাক হোসেন। ধানের শীষ প্রতীকে তিনি পেয়েছেন ৭৮,১৪১ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী ডক্টর আব্দুল মান্নান দাঁড়িপাল্লা প্রতীকে পেয়েছেন ৫৪,৪৬৫ ভোট। আমাদের নেতা কর্মীরা অত্যন্ত টায়ার্ড, তারা অনেক পরিশ্রম করেছে, তাই আজকে এখন তারা বিশ্রাম নিবে। কালকের থেকে আমাদের বিজয় মিছিল শুরু হবে। নিয়াজ মাকদুম, বাংলাভিশন, ঢাকা। ভোট শান্তিপূর্ণ অনুষ্ঠিত হয়েছে এবং ভোটারদের উপস্থিতি ইতিবাচক ছিল উল্লেখ করে সার্বিক পরিবেশ নিয়ে সন্তোষ জানিয়েছেন বিদেশি পর্যবেক্ষকরা। রিপোর্ট করছেন ইমরুল কায়েস। বেলা বাড়ার সাথে সাথেই রাজধানীর ভোট কেন্দ্রগুলোতে ভোটারদের ভিড় বাড়তে থাকে। পুরুষের পাশাপাশি নারী ভোটারদের দীর্ঘ লাইনও চোখে পড়ে। কেউ কেউ আবার পারিবারিক আবহে ভোট দিতে যান, সঙ্গে নিয়ে যান শিশুদেরও। দেশি পর্যবেক্ষকদের পাশাপাশি এবার সারা দেশে বিদেশিরাও নির্বাচন পর্যবেক্ষণ করেন। এরই ধারাবাহিকতায় রাজধানীর সিদ্ধেশ্বরী গার্লস কলেজ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের কার্জন হল সহ বিভিন্ন কেন্দ্রের ভোটদান পরিস্থিতি পর্যবেক্ষণ করতে যান ইউরোপীয় ইউনিয়নের পর্যবেক্ষকরা। কার্জন হল কেন্দ্র পরিদর্শন শেষে দুপুরে গণমাধ্যমের সঙ্গে কথা বলেন ইউ পর্যবেক্ষক দলের প্রধান আইভার্স ইজাবস। তিনি বলেন, শান্তিপূর্ণ ভোট বাংলাদেশের গণতন্ত্রের জন্যই গুরুত্বপূর্ণ। বাংলাদেশে আজ ঐতিহাসিক নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। গণতন্ত্রের জন্য দিনটি খুবই গুরুত্বপূর্ণ। আমরা সারা দেশ থেকে তথ্য সংগ্রহ করছি, ভোটারদের ইতিবাচক অংশগ্রহণের খবর পাচ্ছি। আমরা সবার অংশগ্রহণমূলক একটি সুষ্ঠু ও বিশ্বাসযোগ্য নির্বাচন আশা করছি। এছাড়াও রাজধানীর বিভিন্ন ভোট কেন্দ্র পরিদর্শন করেন কমনওয়েলথ ও IRI সহ বিভিন্ন বিদেশি পর্যবেক্ষণ সংস্থা। নির্বাচন পরিস্থিতি নিয়ে তারা সন্তোষ প্রকাশ করেন।
This is a very exciting day for Bangladesh. ভোটাররা খুবই উচ্ছ্বসিত। অনেকেই বলেছেন তারা আগে ভোট দিতে পারেনি, অনেকে এবারই প্রথম ভোট দিচ্ছে, সুতরাং তাদের ভোট ফলাফল নির্ধারণে প্রভাব ফেলতে পারে। Very good. এখনো শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণ হচ্ছে, সবকিছু ভালোই মনে হয়। আশা করি সারা দেশে শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। নির্বাচনের সার্বিক বিষয়ে 14 ফেব্রুয়ারি নিজেদের পর্যবেক্ষণ তুলে ধরবে ইউরোপীয় ইউনিয়ন নির্বাচন পর্যবেক্ষক দল। দীর্ঘদিন পর একটি উৎসবমুখর পরিবেশে ভোট দিলেন ভোটাররা। রাজধানীর বিভিন্ন কেন্দ্র পরিদর্শন শেষে একথাই বললেন বিদেশি পর্যবেক্ষকরা। তারা আশা করছেন এই নির্বাচন দেশের পাশাপাশি আন্তর্জাতিকভাবেও গ্রহণযোগ্য হবে। ইমরুল কায়েস, বাংলা ভিশন, ঢাকা। দর্শক, নির্বাচন কমিশনের ফলাফল ঘোষণা কেন্দ্রে আছেন আমাদের বিশেষ প্রতিনিধি মুহিবুল্লাহ মুহিব। আমরা যুক্ত হব তার সাথে। মুহিব, খুব সম্ভবত আর অল্প কয়েকটি আসনের ফলাফল ঘোষণা বাকি। আনুষ্ঠানিকভাবে আর কোন কোন আসনের ফলাফল পেয়েছেন? হ্যাঁ, আমি এই মুহূর্তে রয়েছি নির্বাচন কমিশনে। এই মুহূর্তে নির্বাচন কমিশন সচিব তিনি কিন্তু একের পর এক আসনের যেই ফলাফল সেটি প্রকাশ করছেন। ইতিমধ্যেই কিন্তু 273টি আসনের ফলাফল আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেছে নির্বাচন কমিশন। এবং আপনি নিশ্চয়ই জানেন, গতকাল নির্বাচন শেষ হওয়ার পর থেকে কিন্তু অনবরতভাবে এই ফলাফল ঘোষণা চলছে। প্রত্যেকটি আসনের প্রত্যেকটি কেন্দ্রের ফলাফল এবং ভোটের যে পরিসংখ্যান উল্লেখ করে এগুলো ঘোষণা করা হচ্ছে। আপনি ইতিমধ্যেই জেনেছেন যে বিএনপি সমর্থিত যে জোট রয়েছে তাদের যে ফলাফল, সেই ফলাফল ইতিমধ্যেই 213টি আসনের ফলাফল হাতে এসে পৌঁছেছে। অর্থাৎ 213টি আসনে বিএনপি জোট জয়লাভ করেছে। এছাড়া 72টি আসনে আমরা জামাত তথা 11 দলীয় জোটের যে বিজয়ী হওয়ার যে তথ্য সেটি আমরা জানতে পেরেছি। আপনাকে জানিয়ে রাখি, কিছুক্ষণ আগে 3টি আসনের আমরা তথ্য পেয়েছি। বিশেষ করে ঢাকা 14 আসনে ব্যারিস্টার আরমান জামাত সমর্থিত প্রার্থী দাঁড়িপাল্লা তিনি বিজয়ী হয়েছেন। একই সঙ্গে ঢাকা 15 আসনের জামাতের আমির ডাক্তার শফিকুর রহমান তিনি বিজয়ী হয়েছেন। একই সঙ্গে আপনাকে জানিয়ে রাখি যে ঢাকা 16 আসনেও এনসিপি মনোনীত প্রার্থী তিনি এখানে জয়লাভ করেছেন। এছাড়া ঢাকার আরো বেশ কয়েকটি আসনের ফলাফল ইতিমধ্যেই ঘোষণা হয়েছে। সব মিলিয়ে ফলাফল ঘোষণা চলছে। হয়তো আমাদের 299টি আসনের যে ফলাফল সেটি পেতে আরো কিছুক্ষণ সময় লাগবে। আপনাকে জানিয়ে রাখি যে 300টি সংসদীয় আসন থাকলেও একটি আসনের প্রার্থী মৃত্যুর ঘটনায় কিন্তু সেই আসনের নির্বাচন স্থগিত করা হয়েছে। এছাড়া গতকাল কিন্তু অনুষ্ঠিত হয়েছে 299টি সংসদীয় আসনের নির্বাচন। এবং গতকালের নির্বাচন আমরা কভার করেছি এবং প্রত্যেকটি আসনে যেই ভোট গ্রহণের পরিস্থিতি আমরা দেখেছি সেটি কিন্তু তুলনামূলকভাবে অবাধ, সুষ্ঠু এবং নিরপেক্ষ ভাবেই অনুষ্ঠিত হয়েছে। আমরা দেখেছি যারা পরাজিত প্রার্থী, অর্থাৎ এই নির্বাচনে যারা হেরেছেন, তারা কিন্তু এই নির্বাচনকে অনেকেই মেনে নিয়েছেন। কেউ কেউ বিজয়ী প্রার্থীর আগেই তাকে অভিনন্দন জানিয়েছেন বিজিত প্রার্থী, অর্থাৎ যিনি হেরেছেন তিনি। এই যে একটা সৌহার্দ্য এবারে নির্বাচনে, সেটি কিন্তু নজিরবিহীন। অতীতে এরকম কোনো ধরনের সহিংসতা, কোনো ধরনের রক্তপাত ছাড়াই এরকম নির্বাচন অনুষ্ঠানের ইতিহাস আমরা খুব নিকট অতীতে দেখিনি। এবারে নির্বাচনটি এই অন্তর্বর্তী সরকার, বিশেষ করে ডক্টর মোহাম্মদ ইউনূসের যে আন্তরিকতা এবং নির্বাচন কমিশনের যে প্রচেষ্টা, সেই সকল প্রচেষ্টা, ঐক্যবদ্ধ প্রচেষ্টার কারণেই একটি সুন্দর রক্তপাতহীন একটি নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। আমরা সাধারণ মানুষের মধ্যেও কিন্তু দেখছি যে তাদের মধ্যে ব্যাপক স্বস্তি বিরাজ করছে যে নির্বাচনে কোনো ধরনের চাপ, কোনো ধরনের প্রভাব বিস্তার ছাড়াই কিন্তু তারা নির্বিঘ্নে তারা ভোট দিতে পেরেছেন। এজন্য কিন্তু ভোটারদের মধ্যে এক ধরনের আমরা স্বস্তি লক্ষ্য করছি। দীর্ঘদিন পরে হলেও অনেকেই বলছেন যে তারা তাদের পছন্দের প্রার্থীকে ভোট দিয়েছেন, যে কারণে কিন্তু আমরা দেখছি যে বিপুল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে সরকার গঠন করতে যাচ্ছে বিএনপি। কিন্তু যারা
যারা বিরোধী দলে আসছে, যারা বেশিরভাগ আসনে যারা হেরেছে, তাদের মধ্যে কিন্তু সে ধরনের বড় কোনো অভিযোগ আমরা লক্ষ্য করিনি। একটি বিষয় স্পষ্ট বলতে চাই, গতকালের নির্বাচনে বাংলাদেশ সেনাবাহিনীর যে ভূমিকা, সেটি কিন্তু মুখে মুখে মানুষের মুখে মুখে সেটি প্রচারিত হচ্ছে, যাতে কোনো ধরনের কেন্দ্র দখল, ভোট জালিয়াতি, জাল ভোট অথবা ইলেকশনের আগেই ব্যালট ছিনতাই, যেই ঘটনাগুলো প্রতিনিয়ত আমরা দেখতাম, সেই ঘটনাগুলো কিন্তু এবারে নির্বাচনে ঘটেনি। এখানে আইন শৃঙ্খলা বাহিনীর পাশাপাশি বাংলাদেশ সেনাবাহিনীর একটি গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল। তারা যেখানেই দুর্ঘটনা বা যেখানেই উত্তেজনার ঘটনা শুনেছেন বা সংবাদ শুনেছেন, সেখানেই তারা ছুটে গেছেন। সে কোন দলের, কোন মতের, কোন প্রার্থীর, সেটি কিন্তু সেনাবাহিনীর কাছে বিবেচ্য ছিল না। এবং সেনাবাহিনীর যে এই ভূমিকা, এই ভূমিকার কারণেই হয়তো রক্তপাতহীন, অবাধ, সুষ্ঠু এবং নিরপেক্ষ একটি নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। এবং আমরা জেনে বিএনপি দলীয় জোটের যে একজন প্রার্থী পটুয়াখালী ৩, সেখান থেকে কিন্তু গণ অধিকার পরিষদের সভাপতি সাবেক ডাকসুর ভিপি নুরুল হক নূর তিনি নির্বাচিত হয়েছেন। এছাড়া ইসলামী আন্দোলনেরও একজন প্রার্থী পাখা প্রতীক নিয়ে নির্বাচিত হয়েছেন। সব মিলিয়ে এই নির্বাচনের যে সার্বিক পরিস্থিতি সেটি এবং নির্বাচনের ফলাফল শেষ হওয়া পর্যন্ত আসলে আমরা অপেক্ষায় রয়েছি, এবং এই চূড়ান্ত ফলাফল হাতে পাওয়ার পরে আবারও আপনাকে জানিয়ে দিব। এই ছিল নির্বাচন কমিশন থেকে সার্বিক পরিস্থিতির তথ্য। মহিব, আপনাকে ধন্যবাদ। দর্শক, নির্বাচন কমিশন থেকে আমরা ফলাফলের সর্বশেষ তথ্য জানছিলাম আমাদের সহকর্মী মহিবুল্লাহ মহিবের কাছ থেকে। বাংলাদেশের ত্রয়োদশ সংসদ নির্বাচনের ভোট গ্রহণের মতো ফলাফল ঘোষণাও বিশ্ব মিডিয়ায় গুরুত্বের সাথে উঠে এসেছে। তারেক রহমানের বিএনপির বিপুল বিজয় উল্লেখ করে শিরোনাম করেছে বিদেশি একাধিক গণমাধ্যম। বৃহস্পতিবার সন্ধ্যার পর থেকে রাতভর ভোট গণনার হালনাগাদ তথ্য দিয়েছে বিবিসি, আল জাজিরা, এনডিটিভির মতো একাধিক গণমাধ্যমের ওয়েবসাইট। তারেক রহমানের বিএনপি সংখ্যাগরিষ্ঠ আসন পেয়েছে উল্লেখ করে হেডলাইন করেছে কাতারের সংবাদ মাধ্যম আল জাজিরা। ব্রিটিশ প্রচার মাধ্যম বিবিসি শিরোনাম করেছে ভোট গণনায় জয়ের পথে বিএনপি। ভারতের এনডিটিভির ওয়েবসাইটে শুরুতেই ছিল বাংলাদেশের সংসদ নির্বাচনের খবর। হেডলাইনে বলা হয়েছে তারেক রহমানের নেতৃত্বাধীন বিএনপির বিপুল জয়। টাইমস অব ইন্ডিয়ার শিরোনাম ছিল খালেদা জিয়ার বিএনপির বড় জয়। আনন্দবাজারে বিএনপির বিপুল জয়ের পাশাপাশি মিয়া গোলাম পরওয়ার, হামিদুর রহমান আজাদ, শিশির মনিরের মতো জামাত ইসলামীর হেভিওয়েট প্রার্থীদের পরাজয়ের খবর গুরুত্বের সাথে তুলে ধরা হয়েছে। তারেক রহমানকে ভবিষ্যৎ প্রধানমন্ত্রী উল্লেখ করে শিরোনাম করেছে ব্রিটিশ আরেকটি গণমাধ্যম রয়টার্স। এছাড়া যুক্তরাষ্ট্রের দ্য নিউ ইয়র্ক টাইমস, তুরস্কের আনাদোলু সহ বিশ্ব গণমাধ্যমে এই নির্বাচনের পাশাপাশি 2024 সালে জুলাই মাসে ছাত্র জনতার অভ্যুত্থানের প্রেক্ষাপটও তুলে ধরা হয়েছে। এদিকে বাংলাদেশের নির্বাচনে ভোট গ্রহণ ও দলীয় প্রার্থীদের উচ্ছ্বাস, অভিযোগ ও উৎকণ্ঠা নিয়ে গুরুত্বপূর্ণ প্রতিবেদন প্রকাশ করেছে আন্তর্জাতিক গণমাধ্যমগুলো। দিনের শুরু থেকেই বিবিসি, সিএনএন, রয়টার্স, গার্ডিয়ান, আল জাজিরার মতো বিশ্ব গণমাধ্যম জুলাই বিপ্লবকে সামনে এনে বাংলাদেশে গণতন্ত্রের পুনরুত্থান নিয়ে সংবাদ প্রকাশ করে। যদিও ভারতীয় কিছু গণমাধ্যম নির্বাচনের পরিবেশ নিয়ে প্রশ্ন তুলে সংবাদ প্রকাশ করেছে। বিস্তারিত শহীদ আরাফাতের ডেস্ক রিপোর্টে। আন্তর্জাতিক গণমাধ্যমগুলো বাংলাদেশের নির্বাচনে ভোট গ্রহণের পরিবেশ, দলীয় প্রার্থীদের প্রতিশ্রুতি, অভিযোগ সহ দিনব্যাপী নানা কর্মসূচি অত্যন্ত গুরুত্ব সহকারে তুলে ধরছে। জুলাই গণ আন্দোলন, শেখ হাসিনা ব্যতীত জাতীয় নির্বাচন, গণতন্ত্রের পরিবেশ, বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের দুর্নীতিমুক্ত দেশ গড়ার অঙ্গীকার, সরকার গঠনের লক্ষ্য নিয়ে জামায়াতের নির্বাচনে অংশগ্রহণের মতো বিষয় এতে প্রাধান্য পেয়েছে। ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসি বলছে 2024 সালের জুলাই আন্দোলনে শেখ হাসিনা সরকার পতনের পর প্রথমবারের মতো জাতীয় নির্বাচন হচ্ছে বাংলাদেশে। বাংলাদেশের জাতীয়তাবাদী দল বিএনপি ও বাংলাদেশ জামায়াতে ইসলামী প্রধান এই দুটি দলের অংশগ্রহণকে সামনে এনে সাধারণ জনগণের স্বতঃস্ফূর্ত ভোটদান তুলে ধরেছে বিবিসি। জেনজি প্রজন্মের আন্দোলনের পর বাংলাদেশে ঐতিহাসিক নির্বাচন শিরোনামে প্রতিবেদন প্রকাশ করেছে অপর ব্রিটিশ সংবাদ মাধ্যম রয়টার্স। প্রতিবেদনে বলা হয় 2024 সালের পর বাংলাদেশে গণতন্ত্র ফিরিয়ে আনতে আয়োজিত এই নির্বাচন দক্ষিণ এশিয়ার ভূরাজনীতির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। দ্য গার্ডিয়ানের প্রতিবেদনে বলা হয় বাংলাদেশে গত 2 দশকের মধ্যে প্রথম সুষ্ঠু ও স্বতঃস্ফূর্ত নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। 17 বছর পর তারেক রহমান দেশে ফিরে পরবর্তী প্রধানমন্ত্রীর জন্য প্রতিদ্বন্দ্বিতা করছেন। তারেক রহমানের দুর্নীতিমুক্ত নতুন বাংলাদেশ গড়ার প্রতিশ্রুতিকেও গুরুত্ব সহকারে প্রচার করেছে এই ব্রিটিশ সংবাদ মাধ্যম।
কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা বাংলাদেশের নির্বাচন নিয়ে লাইভ আপডেট দিচ্ছে। এই নির্বাচনকে 2024 সালে ছাত্র আন্দোলনে আওয়ামী নেত্রী শেখ হাসিনার পতনের পর দেশে গণতন্ত্র প্রত্যাবর্তনের একটি গুরুত্বপূর্ণ পরীক্ষা হিসেবে বর্ণনা করেছে সংবাদ মাধ্যমটি। গুরুত্ব সহকারে তুলে ধরেছে নির্বাচনে বিএনপি, জামায়াত ও এনসিপির অংশগ্রহণ। জেনজি প্রজন্মের বিজয়, নির্বাচনে পুরনো শক্তির আধিপত্য বিস্তার, এই শিরোনামে প্রতিবেদন প্রকাশ করেছে মার্কিন সংবাদ মাধ্যম সিএনএন। প্রতিবেদনে বলা হয়, একজন স্বৈরশাসকের পতনের পর বাংলাদেশে প্রথমবারের মতো ভোট গ্রহণ হচ্ছে। একটি সুষ্ঠু ও কারচুপিবিহীন নির্বাচন আয়োজনে উচ্ছ্বাস প্রকাশ করেছে তরুণ প্রজন্ম। শেখ হাসিনা বিরোধী বিক্ষোভের পর বাংলাদেশে কয়েক মাস ধরে অস্থিতিশীল পরিস্থিতি ছিল, আর এই নির্বাচনের মধ্য দিয়ে বাংলাদেশে একটি স্থিতিশীল শাসন ব্যবস্থা প্রতিষ্ঠা হবে এমন আশা প্রকাশ করে প্রতিবেদন প্রকাশ করেছে পাকিস্তানি গণমাধ্যম ডন। এছাড়া জুলাই বিপ্লবকে সামনে এনে ভোটাভুটি নিয়ে প্রতিবেদন প্রকাশ করেছে দ্য এক্সপ্রেস ট্রিবিউনও। তবে ভারতীয় কয়েকটি গণমাধ্যম বাংলাদেশের নির্বাচন নিয়ে বিভ্রান্তিকর তথ্য পরিবেশন করেছে। বিভিন্ন বুথে ধস্তাধস্তি, নেতার মৃত্যু, বিস্ফোরণের তথ্য অতিরঞ্জিত করে তুলে ধরেছে আনন্দবাজার, ইন্ডিয়া টুডের মতো গণমাধ্যম। এছাড়া বাংলাদেশে 50% বেশি ভোট কেন্দ্রকে ঝুঁকিপূর্ণ বলে দাবি করেছে সংবাদ মাধ্যম হিন্দু। শহীদ আরাফাত, বাংলাভিশন নিউজ ডেস্ক। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ সকাল 11টায়। এতক্ষণ সাথে থাকায় ধন্যবাদ সবাইকে।